দীপঙ্করের জীবনটা তিনটে জায়গার সঙ্গে একাত্ম হয়ে গিয়েছিল। এক জন্ম, আরেক বড় হওয়া, আরেক দিনে দিনে বিচিত্র অভিজ্ঞতার রৌদ্র ছায়ায় বেড়ে ওঠা। তবে কাউকে সে ত্যাগ করতে পারল না, যেমন ত্যাগ করতে পারল না লক্ষ্মীদিকে, যেমন ত্যাগ করতে পারল না সতীকে। কিভাবে তার জীবনের সঙ্গে আষ্টে পিষ্টে জড়িয়ে গেল সতীর জীবন, লক্ষ্মীদির জীবন, আসুন আমরা শুনে নিই আজকের পর্বটি। নমস্কার, আমরা শুনছি বিমল মিত্রের লেখা উপন্যাস কড়ি দিয়ে কিনলাম। শুরু করছি আজকের পর্ব। সেই দিন সতী যে ঘোষাল পরিবার ত্যাগ করার কথা ভেবেছিল, সেই সব গল্পই শুনছিল দীপঙ্কর শম্ভুর কাছ থেকে। শম্ভু সতীদের বাড়ির কাজের লোক। দীপঙ্কর জিজ্ঞেস করল, তারপর? শম্ভু বললে, আগে আমরা তো তখন সব দেখেছিলাম লুকিয়ে লুকিয়ে। বাতাসির মা, ভূতির মা, কৈলাস, আমি, সরকারবাবু, সকলের কানেই কথাগুলো গিয়েছিল। মামনির গলাটা তো খাটো নয়, বাঁজা খায় গলা মাগির। বাতাসির মা বলছিল, ছি ছি, আমি হলে অমন শাশুড়ির মুখে নুড়ো ঘষে দিতুম না। ভূতির মা বললে, বৌদিমণি ঠিক করেছে, মামনির মুখের মতো জবাব দিয়েছে, ঠ্যাক আর ভাঙবে এইবার। দীপঙ্কর জিজ্ঞেস করলে, তাহলে তোমার বৌদিমণির ওপর খুব অত্যাচার হচ্ছে তো? আগে অত্যাচার আর কতটুকু বললাম আপনাকে, দূর থেকে আপনি কতটুকুই বা জানতে পারবেন। আমরা বাড়ির ভেতরে থাকি, তাই কিছু দেখতেও পাই, শুনতেও পাই। আহা, বাড়ির মধ্যে বৌদিমণির হয়ে কথা বলবার একটা মানুষ পর্যন্ত নেই। গল্প শুনতে শুনতে দীপঙ্কর যেন একেবারে প্রিয়নাথ মল্লিক রোডের বাড়িটার মধ্যে গিয়ে পড়েছে, যেন স্বচক্ষে সব দেখছে। সতীর কপালে এত দুঃখ ছিল, এত কষ্ট ছিল, কে তা কল্পনা করতে পেরেছিল? শম্ভু বলতে লাগলো, তারপর মামনি আমাকে ডাকতে আমি কাছে গেলাম। বললাম, কি বলছেন মামনি? মামনি বললেন, বাতাসির মা কোথায়, তাকে ডাক, আর ভূতির মা, কৈলাস, তাদেরও ডেকে নিয়ে আয় আমার সামনে। সকলকে ডেকে আন আমার ঘরে এক্ষুনি। শম্ভু সকলকে ডেকে নিয়ে এলো মামনির ঘরে, মামনির নিজের ঘরে। মামনি তখনও যেন আপন মনে অবজ্ঞায় থরথর করে কাঁপছেন, কিন্তু বাইরে থেকে তা বোঝবার উপায় নেই। বেশ ধীর স্থির গম্ভীর চেহারা। নিজের ঘরের ভেতর কার্পেটের আসনের ওপর বসেছিলেন। সকলকে দেখেই বললেন, সবাই এসেছিস? বাতাসির মা, ভূতির মা, কৈলাস, শম্ভু সবাই বললে, এসেছি মামনি। মামনি বললেন, দারোয়ান কোথায়, দারোয়ানকে ডাক। শম্ভু গিয়ে দারোয়ানকে ডেকে এলো। মামনি বললেন, দারোয়ান, গেটে ঠিক রোজ চাবি দেওয়া হচ্ছে তো? জি হ্যাঁ। মামনি বললেন, চাবি খোলা পেয়ে যদি বাড়ির বউ বেরিয়ে যায়, তোমার চাকরি আমি খতম করে দেব দারোয়ান, এটা যেন মনে থাকে। দারোয়ান বললে, কাভি নেই মামনি। আর শম্ভু, তুই আর বৌদিমণির ফরমাস খাটতে পারবি নি। যদি দেখি ফরমাস খাটছিস, তোরও চাকরি খতম হয়ে যাবে এই বাড়ি থেকে, এই বলে রাখলুম। আর বাতাসির মা? বাতাসির মা চুপ করে দাঁড়িয়েছিল একপাশে। মামনি তার দিকে লক্ষ্য করে বললেন, আর বাতাসির মা, তুমি বুড়ো মানুষ, তোমাকেও সাবধান করে দিচ্ছি বাছা। যদি তোমার ভালো চাও তো বৌমার কানে আর বিষ মন্তর দিও না, এই বলে রাখছি। বাতাসির মা হাউমাউ করে উঠল, বলে, ও মা, কোথায় যাব গো? আমি আবার কখন বৌদিমণির কানে বিষ মন্তর দিলাম? আমি বলে আমার বাতের ব্যথায় মরছি, আমি দেব বিষ মন্তর? মামনি বললেন, তা কে কি মন্তর দেয় বৌমার কানে সব আমার জানা আছে, সব আমার কানে যায়, আমার সব দিকে নজর আছে।
আমার 10টা চোখ, তা নইলে এই ঘোষবাড়িকে এতদিন বাঁচিয়ে রাখতে পারতুম না। কবে দেউলি হয়ে যেত তা জানো? বাতাসির মা বলতে লাগলো, ও মা, কি সর্বনেশে কথা গো মা! আমি বলে বুড়ো মানুষ, 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। আমি 20 মন্ত্র দেব তোমার বৌমার কানে? তোমার কি পরকালের ভয় নেই গা? মামনি বললেন, মরা কান্না নিচে গিয়ে কাঁদো গে বাতাসির মা, এখানে আর জ্বালিও না আমাকে, যাও। বাতাসির মা চলে গেল গজগজ করতে করতে। আর শম্ভু, শোন, ফের যদি কোনোদিন শুনি যে তুই বৌমা চিঠি ফেলতে গেছিস, তোরই একদিন কি আমারই একদিন। অতই যদি দরদ তোর বৌমার জন্য, তো এই বাড়িতে তোর থাকা চলবে না। অনেকক্ষণ ধরে অনেক বকুনির পর মামনি সকলকেই ছেড়ে দিলেন। তারপর রান্নাবাড়ির দাওয়ায় জটলা বসল। প্রথমে ফিসফিস, তারপর গুজগুজ। বাতাসির মা বললে, আমি কারোর পরোয়া করি নে। কিসের পরোয়া শুনি? কাকে ভয়? আমি মেদিনীপুরের মেয়ে, আমাকে শাসানো? আমি দেখিয়ে দেব না? ভূতির মা বললে, তা তখন তো মামনির মুখের ওপর কথা বেরোলো না, এখন যে বড় ফোসফোসানি। থাম তুই, ছোট মুখে বড় কথা। বলি, তোর কীর্তি জানি না নাকি আমি? কার সঙ্গে বাতি দিয়ে বাজামাগি সেজেছিলি বলবো? হাটে হাড়ি ভাঙবো? দীপঙ্কর বাধা দিয়ে বললে, ওসব কথা থাক শম্ভু, তারপর কি হলো বলো? তোমার বৌদিমণি ঘরে খিল দিয়ে পড়ে রইল সারাদিন? শম্ভু বললে, সেই কথাই তো বলছি দাদাবাবু, সেই কথা বলতেই তো আসা। ওই রাত্রেবেলা ঠাকুর জিজ্ঞেস করলে বৌদিমণি খাবে না, দাদাবাবু খেলেন, মামনিও পরোটা খেলেন, কিন্তু বৌদিমণির খাবার কথা কেউ বললে না। আমি মামনিকে গিয়ে জিজ্ঞেস করলুম, বৌদিমণিকে খেতে ডাকবো মামনি? মামনি বললে, আর আদিক খেতে করে ডাকতে হবে না, যার খিদে পাবে সে নিজে এসে খেয়ে যাবে। তোর অত টান কেন শুনি? তা আমারও আর সাহস হলো না আগে যে বৌদিমণিকে গিয়ে ডাকি। শেষে বাতাসির মা গেল, বৌদিমণির ঘরের সামনে গিয়ে ডাকলে, বৌদিমণি খাবে না আজ? ভেতর থেকে কেউই উত্তর দেয় না, কোনো সাড়া শব্দ নেই। আমার বড় ভয় করতে লাগলো আগে, কত রকম কাণ্ড তো হতে পারে। মেয়ে মানুষের মন তো, কিছু বলা যায় না। ছেলে মারা যাবার পর বৌদিমণি এইরকমই 3 দিন খায়নি, 3 রাত্রির ঘরের দরজা খোলেনি। সেসব তো জানি। সেই সব কী দিন যে গেছে বাড়িতে। ছেলেটাকে যখন শ্মশানে নিয়ে গেল, তখন কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গিয়েছিল বৌদিমণি, কিছুতেই আর জ্ঞান আসে না। ডাক্তার এসে ওষুধ দিলে তবে চৈতন্য ফিরে আসে। তখন ওই শাশুড়ি মাগি কি হেনস্থাটা না করেছিল, সে তো সকলেরই মনে আছে। আমার তাই কেমন ভয় করতে লাগলো। আমিও দরজার সামনে গিয়ে ডাকলুম, বৌদিমণি খেয়ে নাও, খাবে না? দরজা খোলো। ক্রমে আরও রাত হলো। মামনি আমাকে ডাকলেন, বললেন, যা দাদাবাবুকে ডেকে নিয়ে আয় লাইব্রেরি ঘর থেকে। দাদাবাবুকে ডেকে নিয়ে এলুম। দাদাবাবু আসতেই মামনি বললেন, সোনা, আজকে আর বেশি পড়াশুনো করতে হবে না, আজকে শুয়ে পড়ো। দাদাবাবু নিজের ঘরেই চলে যাচ্ছিলেন। মামনি বললেন, ওদিকে কোথায় যাচ্ছ? আজকে ওই ঘরে নয়, এই আমার ঘরে সব। সনাতনবাবু যেন অবাক হয়ে গেলেন, বললেন, কোন ঘরে? মামনি বললেন, এই আমার ঘরে। আজ থেকে তুমি আমার ঘরেই শোবে বাবা। কেন মা? তর্ক করো না তুমি, যা বলছি তাই শোনো। আমার ঘরেই তোমার বিছানা করিয়েছি। তাহলে তুমি কোথায় শোবে? মামনি বললেন, দুজনেরই জায়গা হবে আমার ঘরে, আমার কোনো অসুবিধে হবে না।
তাহলে তোমার বৌমা কোথায় শোবে মা? বৌমার কথা আর তুমি বলো না, আমার খুব শিক্ষে হয়ে গেছে। আমাকে বলে কিনা জগৎ দেখাবে। কত বড় আস্পর্ধা মেয়ে মানুষের। যার এত তেজ, তার এই বাড়িতে থাকা কি করতে? সনাতনবাবু মার দিকে চেয়ে কিছুক্ষণ কি ভাবলেন। দুপাশে দুটো খাট। এতদিন একটা খাটই ছিল ঘরে, দেওয়ালের গায়ে ঠাকুর দেবতার ছবি টাঙানো। মা পুজো জপ নিয়ে সারাদিন থাকেন। হঠাৎ যেন নিজের শোবার ব্যবস্থা দেখে অবাক হয়ে গেছেন। বললেন, তা বৌমাকে বলেছ তো? কি আবার বলবো? সনাতনবাবু বললেন, এইবার থেকে আমি এইখানে তোমার কাছে শোবো। তা সে কথাও কি বৌমার কাছে অনুমতি নিয়ে করতে হবে? আমি কেউ না? আমার কথাটা কি এতটাই ফেল না? বৌমা আজ নতুন এসেছে এই বাড়িতে, আর অনুমতি নিয়ে তবে আমাকে কাজ করতে হবে নাকি তার? সনাতনবাবু বিব্রত হয়ে পড়লেন। বললেন, না না, তা ঠিক বলছি না আমি। তবে? আমি হুকুম দিলাম, আজ থেকে তুমি আমার কাছে শোবে। তাতে কার কি মনে হবে তাও কি আমি ভাবতে যাব? এতটুকু বেলায় যখন তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছি, তখন বৌমা কোথায় ছিল শুনি? সেই বৌমাই আজ আপনার হলো আর মা বেটি হয়ে গেল পর। সনাতনবাবু তাড়াতাড়ি বিছানায় বসে পড়লেন। বললেন, আমি কি তাই বলেছি? বলবে কেন? মুখ দেখেও তো মনের ভাব বোঝা যায়। তোমার মুখের সামনেই তো আমাকে বললে জগৎ দেখাবে। তা কে কাকে জগৎ দেখায় দেখা যাক। আমিও মরছি না এত শিগগির। আমিও দেখব জগৎ দেখাতে জানি কি না। আমিও ঘোষ বাড়ির বউ। নদিদি ঠিকই বলেছে, তোর বউকে অত আদর দিয়ে দিয়েই ওর মাথাটা খেয়েছিস তুই। তা সেই ঘরেই সনাতনবাবুর রাত ভোর হলো সেই দিন। সেই এক ঘরে তিনি পড়লেন আর ঘুমোলেন। কোথা দিয়ে রাত কেটে গেল বুঝতে পারলেন না। প্রত্যেকদিন ভোরবেলা শাশুড়ি গিয়ে বৌমার ঘরের সামনে গিয়ে ডাকাডাকি করেন, কিন্তু সেই দিন আর ডাকলেন না। সতীর ঘরের দরজাও খুলল না। শম্ভু গিয়ে আস্তে আস্তে টোকা মারলে দরজায়। বৌদিমণি, বৌদিমণি, আমি শম্ভু। তবুও কেউ দরজা খোলে না, কেউ সাড়া দেয় না। শম্ভু বললে, আমার বুকটা কেমন দূর দূর করে কাঁপতে লাগলো হুজুর। কেমন যেন মনে হলো যদি কিছু বিপদ ঘটে থাকে। যদি। আর ভাবতে পারলুম না। বড় ভয় করতে লাগলো। শরীরের মধ্যে হাত পাগুলো সিঁধিয়ে যেতে লাগলো ভয়ে। বললাম, বৌদিমণি, দরজা খুলুন, মামনি কলঘরে নাইতে গেছে। আগে কিছুতেই দরজা খুললে না। কাল সন্ধেবেলা দরজায় খিল দিয়েছে, আর আজ এত বেলা হলো খেলে না দেলে না, কিচ্ছু করলে না। আমার বড় ভয় করছে হুজুর, তাই খুঁজে খুঁজে দুপুরবেলা আপনার খোঁজে বেরিয়ে পড়লুম। দীপঙ্কর বললে, তা তুমি যে বললে বৌদিমণি আমার কাছে পাঠিয়েছে তোমায়? শম্ভু বললে, আগে আমি মিথ্যে কথা বলেছিলুম তখন। আমার মাথার ঠিক ছিল না। আমার বড় ভয় করছে কাল থেকে। আমি কার কাছে যাব, কাকে খবর দেব, কিছুই বুঝতে পারছি নে। একটা মানুষ ঘরের মধ্যে বন্ধ হয়ে রইল। আমি কেমন করে চুপ করে থাকতে পারি বলুন? তাই আপনার কাছে দৌড়ে এসেছি। কালীঘাট থেকে এই ঠিকানাটা নিয়ে এসেছিলাম। তা বাড়ির লোক কেউ কিছুই বলছে না? কেউ কিছু জিজ্ঞেস করছে না? কে কি বলবে আজ্ঞে? বৌদিমণির জন্য কার এত মাথা ব্যথা বলুন? দীপঙ্কর অনেকক্ষণ ভাবতে লাগলো আপন মনে। বললে, তা এ ব্যাপারে আমি কি করব? কি করতে পারি বলো তো? ওদের বাড়ির অন্দরমহলের ব্যাপার। আমার কথা ওরা শুনবে কেন? শম্ভু বললে, কিন্তু আপনি না বললে আর কে বলবে? আর কে আছে বৌদিমণির? আপনি বললে তবু বৌদিমণি দরজা খুলতে পারে। যদি বেঁচে থাকে তো আর কারোর কথা শুনবে না।
শুধু আপনার কথাই শুনবে। দীপঙ্কর বললে, তোমাকে কে বললে যে আমার কথা শুনবে? শম্ভু বললে, হ্যাঁ দাদাবাবু, আমি সব জানি। বৌদিমণি যদি কারোর কথা শোনে, সে দাদাবাবু নয়, মামনি নয়, একমাত্র আপনি। বাতাসির মা, ভূতির মা সবাই আমাকে তাই বললে। শম্ভু, তুই সেই দিনকার দাদাবাবুকে ডেকে নিয়ে আয়। সেই দাদাবাবু এলে হয়তো বৌদিমণির রাগ পড়বে। কিন্তু তোমার বৌদিমণির রাগ ভাঙাতে গিয়ে শেষে কি তোমার মামনির গালাগালি খাবো আবার? শম্ভু বললে, আগে বৌদিমণির জীবনের চেয়ে মামনির গালাগালিটার কথায় আপনি বেশি ভাবলেন। আর বৌদিমণি যদি একটা সর্বনাশ বাঁধিয়ে বসে তখন? দীপঙ্কর নিজের মনেই ব্যাপারটা নিয়ে ভাবতে লাগলো। হয়তো দীপঙ্কর গেলে সতীর ওপর আরও অত্যাচার বাড়বে। আর তাছাড়া সতীর স্বামী আছে, তাদের চেয়ে কি দীপঙ্করই সতীর ভালো মন্দ বেশি বুঝবে? দীপঙ্কর কে? কে হয় সতীর? কেউই তো নয়। আত্মীয় স্বজনদের মধ্যে কেউ নয়। কোনো অধিকারই নেই বলতে গেলে দীপঙ্করের। তাহলে কোন অধিকারে যাবে সেখানে? গিয়ে কি বলবে সতীর শাশুড়িকে, সতীর স্বামী সনাতনবাবুকে? আর দীপঙ্করের কথাই যে সতী শুনবে তারই বা নিশ্চয়তা কি? সতীর যদি অভিমানী থাকে তো সে তো দীপঙ্করের ওপর নয়। তবে দীপঙ্করের কথায় কেন তার রাগ ভাঙবে? শম্ভু বললে, এখন একবার যাবেন দাদাবাবু? এখন না গেলে দেরি হয়ে যাবে বড়, পরে হয়তো আর দেখা হবে না। দীপঙ্কর কোনো উত্তরই দিতে পারলে না। হঠাৎ শম্ভু তার মুখের দিকে চেয়ে রয়েছে এক দৃষ্টে, আর দীপঙ্কর বাইরের প্ল্যাটফর্মের অগণিত জনস্রোতের দিকে চেয়ে নিস্তব্ধ হয়ে আছে। কাল সারা রাত ঘুম হয়নি আমার। আগে কি করব কিছুই ঠিক করতে পারিনি আমরা। তাই সকালবেলাতেই বাতাসির মাকে বললুম। বাতাসির মা সেকেলের লোক তো, ওই মামনির ওপর হাড়ে হাড়ে চটা। তা ভূতির মাও ছিল কাছে। সবাই বললে ওই সেই দিনকার দাদাবাবুর কাছে গিয়ে খবরটা দিয়ে আয়, অন্তত বাপকে যেন খবরটা দিয়ে দেয়। তা আপনার ঠিকানাটা তো জানতাম না, ওই ড্রাইভারকে জিজ্ঞেস করতে সে বলে দিলে। সেখান থেকেই সোজা এইখানে আসছি। দীপঙ্কর বললে, দেখো শম্ভু, এখন তো আমি যেতে পারবো না। আমি এখন আমাদের অফিসের সাহেবের সঙ্গে কাজে বেরিয়েছি। তা কাজ শেষ করে না হয় যাবেন? দীপঙ্কর বললে, কাজ শেষ হতে তো দেরি হয়ে যাবে আজ। এক্ষুনি সাহেবের সঙ্গে গড়িয়াহাটা লাইন দেখতে যেতে হবে। সেখান থেকে কখন যে ফিরতে পারবো তারও কোনো ঠিক নেই। হুজুর, সাহেব ডেকেছে। হঠাৎ দ্বিজপদ সেলুনের দরজায় এসে দাঁড়িয়েছে। দীপঙ্কর উঠল, বললে, বলো, যাচ্ছি। শম্ভু যেন অনিচ্ছের সঙ্গে উঠল, বললে, তবে আমি আসি দাদাবাবু। দীপঙ্কর কি বলবে কিছুই বুঝতে পারলে না। খানিক পরে বললে, আমাকে তুমি কেন যে খবরটা দিলে তা বুঝতে পারছি না শম্ভু। আমি কোনো উপকারই করতে পারবো না তোমার বৌদিমণির। শুধু শুধুই কষ্ট করে আমাকে বলতে এলে এত দূর। শম্ভু নিচে নামতে নামতে বললে, সে আপনি যা ভালো হয় করবেন, আমি আর কিছু বলবো না। শম্ভু সত্যিই চলে যাচ্ছিল। দীপঙ্কর সেলুনের দরজায় দাঁড়িয়ে আর একবার ডাকলে, বললে, তা কি হয় শেষ পর্যন্ত আমাকে একবার জানিও। শম্ভু যেন খুশি হয়নি, বললে, দেখি কি করি। শম্ভু আস্তে আস্তে লাইন পেরিয়ে চলে গেল। দীপঙ্কর সেখানেই সেই সেলুনের দরজার হ্যান্ডেলটা ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। বাইরে স্টেশনের প্ল্যাটফর্মের ভিড়। এক্ষুনি লক্ষ্মীকান্তপুর লোকাল আসবে। অনেক লোক জমায়েত হয়েছে। ওইদিকে চায়ের স্টল। অথচ সব যেন কেমন ফাঁকা বলে মনে হলো। মনে হলো হঠাৎ বড় নির্জন হয়ে গেল জায়গাটা। যেন আবার ঝড় উঠবে,
আবার কালবৈশাখীর ঝড়ে সমস্ত কিছু উড়ে যাবে। ঠিক যেমন করে ছোটবেলায় ঈশ্বর গাঙ্গুলি লেনে ঝড় উঠত, সেই রকম। ঝড়ের সঙ্গে সঙ্গে হাজি কাশিমের বাগানের নারকোল গাছগুলো এই পাশ থেকে ও পাশে দুলত। কি যে ভয় করত তখন দীপঙ্করের। সত্যি অনেক দিন ঝড় হয়নি কলকাতায়। সারা পৃথিবীতেই যেন অনেক দিন কেউ ঝড় উঠতে দেখেনি। যেন এতদিন এত বছর ধরে কেবল ঝড়ের প্রস্তুতি চলেছে। যেন পশ্চিমের আকাশটায় একটু একটু করে মেঘ জমেছে কেবল। মেঘ জমেছে ফ্রি স্কুল স্ট্রিটে, মেঘ জমেছে গড়িয়াহাটার লক্ষ্মীদের বাড়িতে আর প্রিয়নাথ মল্লিক রোডে। অনন্তরাও ভাবে যেন সেই ঝড়ের অগ্রদূত, ভিভিয়ান লেও যেন সেই ঝড়েরই বার্তাবহ, আর সনাতনবাবুও যেন সেই ঝড়ের পুরোধার। দীপঙ্করই কি সেদিন কল্পনা করতে পেরেছিল যে সেই ঝড়েই সবাই একদিন জড়িয়ে পড়বে? বুঝতে পেরেছিল যে সেই ঝড় থেকে দীপঙ্করও রক্ষা পাবে না? দীপঙ্করের সমস্ত জীবনটাই যেন তিনটে জায়গার সঙ্গে একেবারে একাত্ম হয়ে গিয়েছিল। কোথায় জন্ম, তারপর কোথায় বড় হওয়া, আর তারপর দিনে দিনে কত বিচিত্র অভিজ্ঞতার রৌদ্র ছায়ায় সে বড় হয়ে উঠল, অথচ কাউকেই ত্যাগ করতে পারল না। সে ছোটবেলায় ছোট পরিধির সঙ্গে যেন আজকের এই বড় মানুষটার কোনো তফাতই রইল না আর। শুধু বয়সই বাড়ল, অভিজ্ঞতাই বাড়ল, কিন্তু জীবন বড় হলো না, দৃষ্টি পরিষ্কার হলো না। নইলে কেন সে সব জেনেও নিজের ছোট মনের ছোট পরিধিতে আশ্রয় দিয়েছিল সতীকে? যে সতী পরের স্ত্রী, যে সতী প্রিয়নাথ মল্লিক রোডের ঘোষবাড়ির কুলবধূ। কেন তা জানা সত্ত্বেও তার ভালো মন্দের ভার তুলে নিয়েছিল নিজের হাতে? কিন্তু সেসব কথা এখন থাক। রবিনসন সাহেব সেদিন তৈরিই ছিল সেলুনে, মিসেস রবিনসনও তৈরি ছিল, আর তৈরি ছিল জিমি। রবিনসন সাহেব বললে, আর ইউ রেডি সেন? ইয়েস স্যার। আমিও রেডি। রবিনসন সাহেব উঠল, মিসেস রবিনসনও উঠল সাহেবের পেছনে। রবিনসন সাহেব বললে, জিমি ইজ ভেরি জলি টুডে। জিমি আজ খুব খুশি, জানো সেন? দীপঙ্কর জিজ্ঞেস করলে, হোয়াই? সাহেব বললে, বিকজ মিসেস আমাদের সঙ্গে আছে। মেম সাহেব সিগারেট ধরিয়েছিল, বললে, তুমি জানো সেন, হি লাইকস মি মোস্ট। তারপর কোলে করে জিমিকে মোটর ট্রলিতে তুলে নিলে। সত্যি কি আদরের কুকুরই না ছিল জিমি। মোটর ট্রলি চালাতে লাগলো সাহেব। একটা বিচিত্র শব্দ করতে করতে মোটর ট্রলি ছেড়ে দিলে। লাইন ক্লিয়ার দেবার ব্যবস্থা করেছিল মজুমদার বাবু। সাউথ কেবিনে করালিবাবু উঁকি মেরে দেখলেন জানালা দিয়ে, বড় সাহেব ইন্সপেকশনে যাচ্ছে। লেভেল ক্রসিংয়ে প্রায়ই অ্যাক্সিডেন্ট হয়। মদ খেয়ে কতগুলো লোক রাস্তা পার হচ্ছিল। গুডস ট্রেন এসে সব কটাকে চাপা দিয়েছে। অনেকদিন থেকে সাহেবের ইচ্ছে ছিল সেফটি মেজার্স আরও ভালো করতে। ওখানে লেক হয়েছে, পচা এঁদো জায়গাগুলো ভরাট করে আরও বড় লেভেল ক্রসিং করতে হবে। গেটম্যান বাড়িয়ে দিতে হবে। মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলা উচিত নয়। অনেক দিন ধরেই করসপন্ডেন্স চালিয়েছে বোর্ডের সঙ্গে, তাই নিজের চোখে স্পষ্ট করে দেখা দরকার। দুদিকে পানা পুকুর, খাল, মেঠো পথ। বিকেলে সূর্যটা পশ্চিম দিকে ঢলে পড়েছে। সাহেব মোটরের লিভারটা টিপে বসে আছে, আর ফটফট শব্দ হচ্ছে। রবিনসন সাহেব দুই পাশে নজর দিয়ে বললে, সি হাউ ডার্টি, ওতেই তো মশা হয়। সিএমওকে একটা নোট দিতে হবে সেন, টেক ইট ডাউন। দীপঙ্কর হাতের ফাইলটা খুলে নোট করে দিলে। সিএমওকে চিঠি দিলেই স্টেপ নেবে মেডিকেল ডিপার্টমেন্ট। ম্যালেরিওলজিস্টকে খবর দিলেই তেল ছড়িয়ে দিয়ে যাবে এইখানে, এই পানা পুকুরের কাছে। এই মশাই স্টাফকে কামড়াবে। কেবিনের লোকেরা মশার জন্য ভালো করে কাজ করতে পারে না। গেটম্যানরাও তো মানুষ, তারাও বাঁচবে।
রবিনসন সাহেব ম্যাপ খুলতে বললে। ম্যাপ দেখতে দেখতে সাহেব ট্রলি চালাতে লাগলো। দিস এরিয়া। আগে কত বন জঙ্গল ছিল, সেসব দিনের কথা সাহেবের মনে আছে। দীপঙ্করের তখন চাকরি হয়নি, কীরকম সব বদলে গেছে। সমস্ত জায়গাটা একদিন আরও পরিষ্কার হয়ে যাবে। ইমপ্রুভমেন্ট টাস্ক এদিকটাও শহর বানিয়ে তুলবে। সেই গড়িয়াহাট লেভেল ক্রসিং। ভূষণ মালি সেদিন ডিউটিতে ছিল। সাহেব আর মেম সাহেব ট্রলি থেকে নামতেই ভূষণ মাটিতে মাথাটা ঠেকিয়ে সেলাম করলে। তারপর মেম সাহেবকেও সেলাম করলে। মেম সাহেব তখন কুকুরটার গলা থেকে চেন খুলে দিয়েছে। খুলে দিয়ে সিগারেট ধরালে একটা। রবিনসন সাহেব দীপঙ্করকে কাছে ডাকলে। কাম হেয়ার সেন, ডায়াগ্রামটা খোলো তো। ম্যাপটা খুলতে সাহেব মিলিয়ে মিলিয়ে দেখতে লাগলো। ব্লু প্রিন্ট। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট তৈরি হয়েছে ট্রাফিক অফিসের চাহিদা মতো। এই দেখো, এই দিক থেকে লেকটা শুরু হয়েছে, এই রেল লাইনের প্যারালালে চলে যাবে ওই পশ্চিমের রসা রোড পর্যন্ত, আর ওইদিকে ওভারব্রিজ পর্যন্ত একেবারে। তারপর একদিন দুই পাশে শহর বেড়ে উঠবে, আরও ট্রাফিক আরও ব্যস্ত হয়ে উঠবে এই লেভেল ক্রসিং। ইমপ্রুভমেন্ট ট্রাস্টের সঙ্গে চিঠিপত্রের ফাইলটাও সঙ্গে এনেছিল দীপঙ্কর। এই গুমটি ঘরও বড় করতে হবে, অনেক বড়। গুমটি ঘরে বসে লিভার টানলেই গেট বন্ধ হয়ে যাবে, আর ওইদিকে ইস্ট কেবিন আর ওয়েস্ট কেবিনের মধ্যে এক ফার্লং জমি দিয়ে আরও বড় করে তৈরি করতে হবে রাস্তা, একসঙ্গে দুখানা কার যাতে যেতে পারে আপ অ্যান্ড ডাউন। কত স্বাদ ছিল রবিনসন সাহেবের, কত স্বাদের রেলওয়ে তার। দিন রাত এই রেলওয়ের ভালোর জন্য কি চিন্তাটাই না করত। রেলওয়ে আর রেলওয়ে স্টাফ, তাদের দুঃখ কষ্ট সাহেব সইতে পারত না। আর মেম সাহেব, ভূষণ তো মা বলতেই অজ্ঞান। মেম সাহেব যেন তার মা। ওই সিগারেট খাওয়াটুকুই শুধু যা পছন্দ হতো না তার। সাহেবের ইচ্ছে ছিল এই রেলওয়েকে একদিন মনির মতো করে গড়ে তুলবে। ভালো ভালো স্টাফ কোয়ার্টার হবে, ভালো ভালো ইউনিফর্ম পাবে, বিনা পয়সায় স্টাফের ছেলেমেয়েরা স্কুলে পড়তে পারবে। হয়তোবা সাহেব শেষ পর্যন্ত থাকলে তাই হতো, কিংবা হতো না। কিন্তু সাহেব তো জানত না একদিন বিনা নোটিশেই তার যাওয়ার দিন ঘনিয়ে আসবে। বিনা নোটিশেই একদিন তাকে রেলওয়ে ছেড়ে চলে যেতে হবে। আর সে কি ছোটোখাটো যুদ্ধ? সাহেবও জানত না যে সেই যুদ্ধই আবার 6 বছর 21 ঘন্টা 23 মিনিট ধরে চলবে, আর বিনা নোটিশেই। দীপঙ্করের হঠাৎ মনে পড়ে গেল কাছেই লক্ষ্মীদি, এই এত কাছাকাছি। একবার যাওয়া যায় না লক্ষ্মীদির কাছে? এই তো এই রাস্তাটা ধরে একটু এগিয়ে গেলে ডান দিকে পড়বে বাড়িটা। দাতারবাবু কি এখনো ভালো হয়নি? অনন্তবাবু কি এখনো লক্ষ্মীদের সঙ্গে পাশের ঘরে বসে হাসাহাসি করে? অনন্তবাবু কি এখনো সেরকম মদ খেয়ে আসে আর লক্ষ্মীদি অসংকোচে তার সঙ্গে কথা বলে? একদিন লক্ষ্মীদি তার বাবার ঠিকানাটা জানায়নি। ভুবনেশ্বর মিত্রের ঠিকানাটা জানতে সেই দিন দীপঙ্কর গিয়েছিল প্রিয়নাথ মল্লিক রোডের সতীদের বাড়িতে। তারপর দেখা না করেই ঠিকানাটা না নিয়েই ফিরে এসেছিল। আর আজ আবার সেই লক্ষ্মীদির কাছে যেতে হবে ভুবনেশ্বর বাবুর ঠিকানাটা জানবার জন্য। কিন্তু লক্ষ্মীদি যদি ঠিকানাটা না দেয়, যদি জিজ্ঞেস করে ঠিকানা নিয়ে কি হবে, কার জন্য দরকার ঠিকানার? সতীর কথা সব বললেও কি ঠিকানাটা দেবে না? বড় লোভ হতে লাগলো দীপঙ্করের। অনেক দিন এই দিকে আসেনি, এত কাছে স্টেশন রোডে বাড়ি ভাড়া করেছে, তবুও আসা হয়নি। আসতে ইচ্ছে করলেও আসেনি। আসলে ইচ্ছে করেই আসেনি, কি দরকার? কিন্তু এত কাছে এসে দীপঙ্করের মনটা কেমন যেন চঞ্চল হয়ে উঠল। হাতের খোলা ম্যাপটা দেখতে দেখতে তখন কত কথা বলে চলেছে সাহেব। ইমপ্রুভমেন্ট টাস্ক, ওয়েস্ট কেবিন, গেটম্যান, ডবল লাইন, ব্লু প্রিন্ট, কত সব টেকনিক্যাল কথা। কিছুই যেন কানে যাচ্ছিল না দীপঙ্করের, কিছুই যেন শুনতে ইচ্ছে করছিল না।
এত কাছে এসে পড়েছে, আর একবার দেখা করবে না? হঠাৎ মেম সাহেবের যেন সম্বিত ফিরে এলো। জিম্মি, মাই জিম্মি! রবিনসন সাহেব চমকে উঠল। দীপঙ্করও ফিরে চাইলে। গেটটা পেরিয়ে ওই পাশে জলা জমির ধারে বুঝি ছাড়া পেয়ে জিমি একটু ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎই একটা আর্তনাদে চমকে উঠেছে মেম সাহেব। মেম সাহেবের অন্তরাত্মা একেবারে শুকিয়ে গেছে। মেম সাহেব দৌড়ে গেছে জিমির কাছে, সাহেবও দৌড়ে গেছে। কয়েকটা নল খাগড়ার গাছ, একটু ঢালু জলা জমি, পানা ভর্তি জল। মেম সাহেব কাছে গিয়ে কুকুরটাকে ধরতেই দীপঙ্কর প্রথমে দেখতে পেয়েছে। অল্প অল্প অন্ধকারে জায়গাটায় একটু ঝাপসা হয়ে এসেছে, তবুও স্পষ্ট দেখতে পেলে দীপঙ্কর। স্নেক স্যার, স্নেক! সাহেব মেম সাহেব দুজনেই 3 হাত পিছিয়ে এসেছে একটা কালকে উঠে। আর ততক্ষণে সাপটা কিলবিল করতে করতে নিঃশব্দে আবার জলাজমির নলখাগড়ায় ঢাকা জায়গাটায় লুকিয়ে পড়ল। আর তারপর সেই ধুলো কাদার ওপরে মেম সাহেব সিল্কের গাউন নিয়ে বসে পড়ল, আর কুকুরটাকে কোলে নিয়ে হাউ হাউ করে কাঁদতে লাগল। জিম্মি, মাই জিম্মি! রবিনসন সাহেব, দীপঙ্কর, ভূষণ সবাই সেই দৃশ্য দেখে যেন হতবাক হয়ে গেছে। তাদের কারোর মুখে আর কোনো কথাই নেই, যেন কিছুক্ষণের জন্য তিনজনই কথা বলতে ভুলে গেছে। আর মেম সাহেব তখনও কুকুরের মুখখানা ধরে হাউ হাউ করে কেঁদে চলেছে। পেটের ছেলে শোকেও বুঝি কেউ অমন করে কাঁদে না। সব মানুষেরই একটা না একটা অবলম্বন থাকে, অবলম্বনও বটে আবার বোঝাও বটে। আর সেই বোঝার ভার বয়ে বয়ে যতক্ষণ সে বেড়ায় ততক্ষণ তার অপার শান্তি। কত আনন্দের বোঝা, কত বেদনার বোঝা। কম হোক বেশি হোক, সেই বোঝাটাই বুঝি তার জীবনের সম্পদ। আর সেই সম্পদটুকু আগড়ে ধরে নিয়ে মানুষ বেঁচে থাকে, আরও বাঁচতে চায়। রাত্রের অন্ধকারের অবসরে সেই স্মৃতির সম্পদগুলো নিয়ে সে নাড়াচাড়া করে, গুছিয়ে রাখে, ধুলো ঝাড়ে, যত্ন করে স্মৃতির আলমারিতে সাজায়। কবে একদিন দুদণ্ডের জন্য কাকে ভালো লেগেছিল, কবে হাসি মুখে কথা বলেছিল, কবে দুঃখ দিয়েছিল কেউ, তারই সব খুঁটিনাটি। আর যত বয়স বাড়ে খুঁটিনাটিগুলো জমে জমে স্তূপাকার হয়ে ওঠে। যত স্তূপকৃতি হয় তত কৃপণের মতো সেগুলো সঞ্চয় করে মানুষ, নিজের মনের এক কোণে লুকিয়ে রাখে। কেউ যেন জানতে না পারে, কেউ যেন দেখতে না পায়। সেই সম্পদ তার একার, তার একান্ত নিজের। সেখানে কারোর প্রবেশাধিকার নেই। সেই ঈশ্বর গাঙ্গুলির লেনে ছোটবেলা থেকে ছোট ছোট স্মৃতি জমে জমে স্তূপাকার হয়ে গিয়েছিল একদিন, যখন দীপঙ্কর আরও বড় হয়েছিল, আরও বয়স বেড়েছিল। তখন সেই স্মৃতির বোঝা নিয়ে একদিন ভাবত, সাজাতে বসত, গুছোতে বসত। মনে হতো, কেন এমন হলো, কেন এমন ঘটল, কার দোষে এমন হতে পারল, কে দায়ী, কারা দায়ী? ভেবে ভেবেও কোনো কুল কিনারা পেত না। মনে আছে, পরের দিন আপিসে গিয়ে প্রথমে মনে পড়েছিল রবিনসন সাহেবের কথা। সাহেব আপিসে আসেনি সেদিন। সাহেব, মেম সাহেব সারা রাত কেউই ঘুমোয়নি। সে কি কান্না মেম সাহেবের! মেম সাহেবেরাও যে কাঁদে তা দীপঙ্কর আগে জানত না। মিস মাইকেলকে প্রথম কাঁদতে দেখেছিল, আর তারপর এই মিসেস রবিনসন। মাই জিমি, মাই জিমি! সেই মরা কুকুরকে জড়িয়ে ধরে মেম সাহেব চিৎকার করে কেঁদেছিল। ভূষণের চোখ দুটো ছলছল করে উঠেছিল তাই দেখে। রবিনসন সাহেব কাঁদেনি বটে, কিন্তু তার সেই চেহারা কান্নার চেয়েও বেশি করুণ ছিল। ক্রফোর্ড সাহেব বাড়িতে টেলিফোন করে সাহেবকে কন্ডোলেন্স জানিয়েছিল। সমস্ত অফিসটাই যেন হাহাকার করে উঠেছিল সাহেবের কুকুরের শোকে। তারপর সাহেব একদিন চাকরিও ছেড়ে দিলে। সেই কুকুর মারা যাওয়ার পর থেকে আর অফিসে আসেনি সাহেব। অফিসে নিজের ঘরে ঢোকেনি।
সেদিন অনেক রাত হয়ে গিয়েছিল। আবার সেই মোটর ট্রলিতে করে বালিগঞ্জ স্টেশনে ফিরে যাওয়া, আর তারপর সেই সেলুনে চড়ে আবার শিয়ালদার হাসপাতালে যাওয়া, সেই কুকুরের চিকিৎসার ব্যবস্থা করা। তখন সিএমওকে পাঠানো, ডিএমও, অ্যাসিস্ট্যান্ট সার্জেন্ট, কম্পাউন্ডার, নার্স, কেউই আর বাদ রইল না। সবাই এসে জড়ো হলো, কিন্তু তখন আর কিছুই করবার নেই। তখন সব আশার সমাধি। রবিনসন সাহেব উদ্গ্রীব হয়ে চেয়েছিল সিএমওর মুখের দিকে। দীপঙ্করও চেয়ে দেখলে। ডাক্তার বললে, হি ইজ ডেড অ্যান্ড গান। তারপর সান্ত্বনা দেওয়ার পালা। দীপঙ্কর মানুষের মৃত্যু অনেক দেখেছে। কিরণের বাবার মৃত্যু, অঘোর দাদুর মৃত্যু, বিন্তিদির অপঘাত মৃত্যু। তার কাছে রবিনসন সাহেবের জিমির মৃত্যু তেমন কিছু নতুন নয়, অস্বাভাবিকও নয়। কিন্তু হোক কুকুর, তার মৃত্যুতেও যে রবিনসন সাহেবের এত শোক হতে পারে, সেটাই নতুন লেগেছিল দীপঙ্করের। সেই দিনই বুঝেছিল দীপঙ্কর, জিমি বোধহয় অঘোর দাদুর চেয়েও ভাগ্যবান। অঘোর দাদুর মৃত্যুর দিনের স্মৃতিটাও তার মনে পড়ল। সেদিন কেউ ছিল না কাঁদবার। একটা গাঁদা ফুলের মালা কিনতেও ছিটেফোঁটা আপত্তি করেছিল সেই দিন। কিন্তু জিমির জন্য সাহেব আর মেম সাহেবের শোক দেখে কে বলবে যে জিমি মানুষ ছিল না, ছিল সামান্য একটা কুকুর মাত্র। আর সেই কুকুরের জন্যই কফিন এলো, সেই কুকুরের জন্যই ফুল এলো, সেই কুকুরের জন্যই আবার মিছিল হয়েছিল সেই দিন। সাহেব, মেম সাহেব, ঘোষাল সাহেব, দীপঙ্কর, রেলের প্রায় সমস্ত অফিসারই কালো স্যুট পরে কবরখানা পর্যন্ত গিয়েছিল কফিনের সঙ্গে সঙ্গে। গাঙ্গুলিবাবুই প্রথম খবরটা এনেছিল। বলেছিল, জানেন সেনবাবু, রবিনসন সাহেব নাকি চাকরি ছেড়ে দিচ্ছেন, চাকরি ছেড়ে দিয়ে দিল্লিতে চলে যাচ্ছেন। কে বললে আপনাকে? গাঙ্গুলিবাবু বললে, কেজি দাসবাবুর কাছে শুনলাম নাকি ঘোষাল সাহেব রোজ যাচ্ছে রবিনসন সাহেবের কাছে, যাতে ওই পোস্টটা পায়। দীপঙ্কর বললে, তা হতে পারে, আমি কিছুই জানি না, আমি খবরও রাখি না। আপনি যান না? দীপঙ্কর বলেছিল, আমি প্রথম কদিন গিয়েছিলুম, পরে যাওয়া বন্ধ করলুম। সবাই ভাবছিল আমি বুঝি প্রমোশনের কথা বলতে যাচ্ছি। একে তো আমার বদনাম, আমি সাহেবের কুকুরের বিস্কুট কিনে দিয়ে প্রমোশন পেয়েছি। সত্যি দীপঙ্করের মনে হয়েছিল, কী বা হবে প্রমোশন নিয়ে, কী বা হবে আরও টাকা নিয়ে। আরও প্রমোশন হলে আরও কি সুখ হবে? আরও টাকা হলে কি আরও শান্তি পাবে? কই, মার সুখ তো বাড়েনি, মার তো শান্তি বেশি হয়নি। মনে হয় মা যেন নতুন বাসায় এসে আরও খিটখিটে হয়ে গেছে। কথায় কথায় কাশিকে আরও বকাবকি করে, আরও মেজাজ খারাপ করে। এখন মার নিজের সংসার, এখন মাই তো গিন্নি, এখন মাই তো সব। মার কথার ওপর কথা বলবার কারোর এখতিয়ার নেই। সংসারের ব্যাপারে মাই একচ্ছত্র। কোনো কথা মাকে জিজ্ঞেস না করে দীপঙ্কর করে না। মার অনুমতি ছাড়া দীপঙ্কর কিছু করার কথা ভাবতেই পারে না। পাছে মার মনে আঘাত লাগে, পাছে মার কষ্ট হয়। কিন্তু তবু মার যেন অভিযোগে শেষ নেই, যেন হাজার হাজার অভিযোগ, অশান্তি সারাক্ষণ মাকে ঘিরে রয়েছে। সন্তোষ কাকারা রয়েছে সংসারে, তার মেয়েও রয়েছে। রসুলপুর থেকে এসে একদিন উঠেছিল, হয়তো বা বিনা উদ্দেশ্যেই, কিংবা হয়তো কোনো নির্দিষ্ট উদ্দেশ্য ছিল, কিন্তু আর যায়নি। সন্তোষ কাকা রান্নাঘরের দাওয়ায় বসে পায়ের ওপর পা তুলে দিয়ে গল্প করে। ক্ষীরতা বাটনা বাটে আর মাকে সাহায্য করে। মার একটা সাহায্য করবার লোক হয়েছে আজকাল। রান্না করতে করতে মা বলে, ভাড়ার থেকে একটু সর্ষের তেল নিয়ে এসো তো মা। সন্তোষ কাকা দাওয়ার উপর বসে বলে, অনেকদিন মাংস খাওয়া হয়নি বৌদি, একদিন মাংস করতে পারো না? দেখতাম কলকাতার মাংস কেমন খেতে হয়।
বেশ ঝাল দিয়ে গরম মশলা দিয়ে। তারপর ক্ষীরির দিকে চেয়ে বলে, হ্যাঁ রে ক্ষীরি, একবার রসুলপুরে সেই পাঁঠা কেটেছিল মনে আছে তোর? তুই তখন ছোট। ওহ, কি ঝালই না দিয়েছিল তোর মা, একেবারে নালে ঝুলে একাকার হয়ে গিয়েছিলি তুই। তোমার যা খুব ভালো রাঁধতে পারতো জানলে বৌদি, এমন রাঁধতো যে নোলায় পড়ে আমি সব ভাত খেয়ে ফেলতুম। শেষে আর ভাত থাকতো না কারোর জন্যে, আবার রাঁধতে হতো। এই বলে নিজের রসিকতায় নিজেই হো হো করে হাসত। সন্তোষ কাকার সঙ্গে কেউ কথা বলুক আর না বলুক, তাতে তার কিচ্ছু এসে যায় না। দীপঙ্করকে দেখতে পেলেই বলতো, এই যে বাবা, এই এখন অফিস থেকে এলে, তা খুব মন দিয়ে চাকরি করবে বাবা। চাকরি হলো গিয়ে লক্ষ্মী, লক্ষ্মীকে পায়ে ঠেলবে না বাবা, এই তোমায় বলে রাখলুম। দীপঙ্কর জিজ্ঞেস করতো, তা আপনার কোনো অসুবিধে হচ্ছে না তো এখানে? আরে অসুবিধে হলে কি আমি চুপ করে থাকবো ভেবেছ? আমি সে লোক নই বাবা। এই দেখো না, বৌদিকে সেদিন বললাম, কলকাতার লোক চা খায় শুনলাম। তা কই, তোমাদের বাড়িতে চায়ের পার তো নেই। আর তারপরেই চা খেতে শুরু করলাম। এখন রোজ চা খাচ্ছি, ঘুম থেকে উঠেই বৌদি চা করে দেয়। আবার কালকে মাংস খেয়েছি, কোনো অসুবিধে নেই। তারপর একটু থেমে পড়লে, তা তোমার তো দেখাই পাওয়া যায় না বাবা। তুমি যে কখন অফিস থেকে আসো, কখন অফিসে যাও, কিছুই তো টের পাই না। দীপঙ্কর বললে, অফিসের খুব কাজ পড়েছে, তাই একটু দেরি হয় আজকাল আমার। তা বাবা, তুমি তো রেলে কাজ করো, বলি পাস টাস দিতে পারো না আমাদের? বুড়ো বয়সে একটু তীর্থধর্ম করতাম। বৌদিও তো কোথাও যায় টায়নি শুনলুম। এই কথার উত্তরে দীপঙ্কর কি বলবে বুঝতে পারলে না। সন্তোষ কাকা আবার বললে, তা তুমি বাবা রেলে চাকরি করবে আর তোমার কাকা হয়ে কিনা পয়সা খরচ করে টিকিট কেটে রেলে চড়বো, সে যে বড় লজ্জার কথা বাবা, লোকে কি বলবে। আর তাছাড়া আমার আর অত পয়সাই বা কোথায়। দীপঙ্করের মুখ দিয়ে কোনো কথাই বেরোয় না। এদের বোঝানো মুশকিল যে গ্রাম সুবাদে কাকা হলে তার পাশ পাওয়া শক্ত। আর শুধু গ্রাম সুবাদেই বা কেন, কাকা জ্যাঠা বাবা কারোর পাশই দেয় না। সন্তোষ কাকার সঙ্গে এইসব কথা বলা অর্থহীন। অফিস থেকে এসে রোজই বাড়িতে দেখে খুব খাওয়ার পাট চলেছে, হয় মুড়ি নয় পরোটা, নয় একটা না একটা কিছু মুখে পুড়ছে সন্তোষ কাকা। মাও কাছে কাছে আসে, বলে, তা চাকরি আছে তো তোর? দীপঙ্কর হাসে, বলে, চাকরি আমার যাবে না মা, তোমার ভয় নেই। মা বলে, তবু ভয় করে বাবা, সেই নিপিনবাবু চাকরিটা করে দিয়েছিলেন, তাই তবু চলছে, নইলে কে চাকরি দেয় অমন করে বলতো? কবেকার সেই সব কথা, সব কথাই মার মনে আছে। মা মনে মনে অতীতের কথা ভাবে, বর্তমানের কথাও ভাবে, হয়তোবা ভবিষ্যতের কথাও ভাবে। দীপঙ্করের এক একবার মনে হয়, মা না থাকলে তার কথা এমন করে আর কে ভাবত। মা ছাড়া তো তার আর কেউ নেই। দীপঙ্কর জিজ্ঞেস করে, তুমি কোথাও যাবে মা? কাশী কিংবা বৃন্দাবন কিংবা গয়া? সন্তোষ কাকা বলছিল। মা বললে, যেতে তো পারি, কিন্তু তোকে এখানে কে দেখবে? কেন, কাশী? কাশী আমার ভাত ফুটিয়ে দেবে। মা বলে, তবেই হয়েছে, কাশী তোকে আপিসের ভাত দেবে। দীপঙ্কর বলে, ও 2 দিন যেমন করে হোক চালিয়ে নেব, তাই বলে তুমি কেন আমার জন্য এইখানে চিরকাল ভাত রাঁধতে যাবে? মা বলে, তাহলে তুইও চল না আমার সঙ্গে, যাবি? দীপঙ্করের কি আর এখন যাওয়া চলে? আপিস ছেড়ে কি একদিনও যাওয়া চলে কোথাও? কত কাজ জমে গেছে তার, দিনে দিনে কত কাজ বেড়েছে। দীপঙ্কর বলে, এখন অফিস থেকে যাওয়া চলবে না মা আমার, অনেক কাজ,
সাহেবও আপিসে আসছে না। সত্যিই অনেক কাজ। রবিনসন সাহেব আর আপিসে আসছেন না। মিস্টার ঘোষাল রোজ রবিনসন সাহেবের বাড়ি গিয়ে কী সব বলে আসছে কে জানে, কী সব শোনাচ্ছে কে জানে সাহেবকে। নানা রকম কথাও উঠছে আপিসে। ক্রফোর্ড সাহেবও কিছু বলছে না, সব যেন থমথমে ভাব চারিদিকে। সেদিন আপিসে গিয়ে ডেকে পাঠালে পাস সেকশনের বড়বাবু। হরিশবাবু বৃদ্ধ লোক, পাকা ঘুঘু। এই পাশের ব্যবসা করেই বেশ 2 পয়সা কামিয়ে থাকেন। কার্ড পাস ভাড়া খাটান, পাস বেচেনও আবার। সেন সাহেবের ডাক পেয়ে দৌড়ে এলেন, বললেন, আমায় ডাকছিলেন স্যার? এককালে এই হরিশবাবুই ছিল পাশের দণ্ডমুণ্ডের কর্তা। ক্লার্কদের কাছে এরই আবার অন্যরকম মূর্তি, তাদের কাছে অন্যরকম মেজাজও। বললেন, আপনার পাস চাই নাকি স্যার? দীপঙ্কর বললে, আমার নয়, মার জন্য, কাশি যাবে। হরিশবাবু বললে, তা ফর্মটা আমি এনে দিচ্ছি আপনাকে, সে জিজ্ঞেস করে আমি নিজেই ফিল আপ করে নিচ্ছি। তারপরে দৌড়ে একটা ফর্ম নিয়ে এসে নিজেই ভর্তি করতে লাগলেন। বললেন, শুধুই আপনার মা, আর কেউ নয়? এই ভাই বোন কিংবা কাকা জ্যাঠা কেউ নয়? দীপঙ্কর একটু হাসল, আর দীপঙ্কর হাসতেই হরিশবাবু যেন কৃতার্থ হয়ে গেল। দীপঙ্কর জিজ্ঞেস করলে, কাকা জ্যাঠার পাশও পাওয়া যাচ্ছে নাকি আজকাল হরিশবাবু? হরিশবাবু বললে, সে আপনি যদি চান তো কায়দা করে আমি তাও করে দিতে পারি, সবই তো আমার হাতে। এই তো সেদিন ঘোষাল সাহেব ওনার ওয়াইফের পাস নিলেন। ঘোষাল সাহেবের ওয়াইফ? মিস্টার ঘোষাল তো বিয়েই করেননি। হরিশবাবু বললেন, উনি তো প্রায়ই নেন, একলা তো কখনোই বাইরে যান না, ওয়াইফও থাকে, আর সঙ্গে আবার 2-3 জন সিস্টার ইন ল থাকে অনেক সময়। আমি তো স্যার আপনাদের সেবা করবার জন্যই আছি, তবু আপিসে সবাই আমার বদনাম দেয়, সবাই বলে আমি নাকি এই পাস নিয়ে ভাড়া খাটাই। দীপঙ্কর অবাক হয়ে গেল, বললে, সিস্টার ইন লরাও আজকাল পাস পায়? হরিশবাবু বললে, পায় না স্যার, রুল নেই, কিন্তু আমি যখন আছি তখন আর কে দেখছে, আমি আনম্যারিড সিস্টার বলে লিখে দিই, কে ধরবে বলুন? আপনাদের সেবার জন্য তো আমি সব করতে পারি, আপনিও নিন না, মাদারের সঙ্গে আনম্যারিড সিস্টার, আঙ্কেল টাঙ্কেল সব নিয়ে নিন, সে আমি এমন কায়দা করে লিখে দেব, দেখবেন কেউ ধরতে পারবে না। থামুন। দীপঙ্করের গলার গম্ভীর স্বরে হরিশবাবুর কলমটা হাত থেকে হঠাৎ খসে পড়ে গেল। সোজাসুজি চেয়ে দেখলে সেন সাহেবের দিকে। সেন সাহেবের যেন এক অন্য মূর্তি। তাড়াতাড়ি চোখ নামিয়ে নিলে হরিশবাবু। দীপঙ্কর অবাক হয়ে গেল হরিশবাবুর আস্পর্ধা দেখে। ভেবেছি কি এরা সবাই ঘোষাল সাহেব নাকি? যখন ক্লার্ক ছিল দীপঙ্কর, তখন এই হরিশবাবুই তার সঙ্গে অন্যরকম ব্যবহার করত, মানুষই মনে করত না তাকে। আজ গদিয়াটা চেয়ারে বসেছে বলে একেবারে আমর বদলে যেতে হয়, একেবারে খোসামদে বিগলিত হয়ে যেতে হয়, শুধু পদোন্নতি হয়েছে বলেই তার খাতির, মাইনে বেড়েছে বলেই তার বেশি সম্মান। আপনি কি সকলকেই নিজের মতন মনে করেন নাকি হরিশবাবু? স্যার, আমাকে ক্ষমা করুন, আমি অন্যায় করেছি স্যার। তারপর দীপঙ্কর সই করে দিতেই ফর্মটা নিয়ে হরিশবাবু কিন্নর মতো নিঃশব্দে সরে গেল, আর আধ ঘন্টার মধ্যেই একেবারে পাস নিয়ে হাজির করলে। পাসটা নিয়ে দেখে দীপঙ্কর বললে, ঠিক আছে, যান আপনি। স্ক্রাউন্ডেল, কথাটা ভাবতেই দীপঙ্কর শিউরে উঠল। কে নয় স্ক্রাউন্ডেল? সবাই তো স্ক্রাউন্ডেল। ভাবতে নিজেরই লজ্জা হলো। দীপঙ্কর নিজেই তো স্ক্রাউন্ডেল। কেন মিছমিছি এত রেগে গিয়েছিল সে? কই, নিপেনবাবু সেই অন্যায় তো দীপঙ্কর নিঃশব্দে হজম করেছিল। তাড়াতাড়ি মধুকে আবার ডাকলে, বলে, মধু, পাশবাবুকে একবার ডেকে আনো তো। পাশবাবু আবার তেমনি ঘাড় নিচু করে ঘরে ঢুকল, বললে,
আমায় ডেকেছিলেন স্যার? দীপঙ্কর বললে, আপনাকে অকারণেই বকেছি হরিশবাবু, কিছু মনে করবেন না। হরিশবাবু হাসল, যেন কিছুই হয়নি তার। বললে, না না, আপনি আর আমাকে লজ্জা দেবেন না স্যার, আপনি তো আমাকে ন্যায্য কথাই বলেছেন। এই দেখুন না, কত লোক এসে ধরে আমাকে, পরের জন্য কত বেআইনি কাজ করতে হয় আমাকে। এই ঘোষাল সাহেব, ক্রফোর্ড সাহেব, এরা তো হামেশাই বেআইনি পাশ নিচ্ছেন। আসলে সবাই নেয় স্যার, রেলের চাকরিতে কে না নিচ্ছে? পয়সা দিয়ে টিকিট কেটে রেলে চড়তে যাবে কেন বলুন? শুধু আপনিই দেখছি। থাক। দীপঙ্কর নিজের ফাইলের দিকে চোখ নামাতেই হরিশবাবু সেলাম করে চলে গেল। বাড়িতে যেতেই মা এলো। দীপঙ্কর বললে, মা, তোমার পাসটা এনেছি, তুমি যে বিশ্বনাথ দর্শন করবে বলেছিলে। সে কি রে? মাও অবাক হয়ে গেল। বলে, আমি আবার কবে বলেছিলুম তোকে বিশ্বনাথ দর্শন করবার কথা? দীপঙ্কর বললে, তুমি বলেছিলে, তোমার মনে নেই। ওই নিপেনবাবুকে যেদিন চাকরি দরখাস্ত দিয়েছিলুম সেই দিন তুমি বলেছিলে। তা আমি কার সঙ্গে যাব? চিনি না, শুনি না, কোথায় যাব, কোথায় থাকবো? আর তোকেই বা কে দেখবে এখানে? কেন? সন্তোষ কাকা যাবে, সন্তোষ কাকার মেয়ে যাবে, তোমরা তিনজনেই যাবে। আমি সব বন্দোবস্ত করে দেব, ট্রেনে উঠিয়ে দিয়ে আসব। আমার জন্য ভেবো না। ওদেরও পাস নিয়েছিস নাকি? দীপঙ্কর বললে, ওদের তো পাস হবে না মা, ওদের টিকিট আমি কেটে দেব। সে কি, টাকা খরচ করে টিকিট কাটতে হবে ওদের? রেলে চাকরি করে তাহলে আর কি সুবিধে হলো? মাও সেদিন আশ্চর্য হয়ে গিয়েছিল দীপঙ্করের কাণ্ড দেখে। রেলে চাকরি করে কেউ রেলের টিকিট কাটে? গাঙ্গুলিবাবু, হরিশবাবু সবাই অবাক হয়ে গিয়েছিল। গাঙ্গুলিবাবু বলেছিল, সবাই তো নিচ্ছে মশাই, আপনার নিতে দোষ কি? আর কে বা দেখছে? দীপঙ্কর বলেছিল, তা নিক, ওতে আমার মন সায় দেয় না, আর তাছাড়া রাত্রিরে আমার ঘুমই হবে না। সে কি, সেদিন ঘোষাল সাহেব রেলের বড় ঘড়িটা বাড়িতে নিয়ে গেছে জানেন? বড় ঘড়িটা? ওই যেটা ওনার ঘরে টাঙানো ছিল? গাঙ্গুলিবাবু বললে, আর ওরই বা কী দোষ বলুন? আমরা তো সবাই নিই সেনবাবু। আপনি শুদ্ধ লোক কেউ কাগজ কালি কলম কেনে ভেবেছেন? কেউ কেনে না। সকলের ছেলেমেয়েরা এই কাগজেই স্কুলে লেখা চালাচ্ছে, চিরকালই তো এই হয়ে আসছে। তাতে দোষই বা কী বলুন? সাহেবদের জিনিস, যত নেওয়া যায় ততই ভালো। ওরা তো আমাদের দেশ থেকে সবই নিয়ে যাচ্ছে লুটে পুটে। বলে কি গাঙ্গুলিবাবু? গাঙ্গুলিবাবুর কথা শুনে দীপঙ্করের মাথা থেকে পা পর্যন্ত শিরশির করে উঠল। চিরকাল ধরে কাগজ কলম কালি সব নিচ্ছে। আর শুধু কাগজ কলম কালি নয়, পেন্সিল, ব্লটিং পেপার, আলপিন সমস্তই। আপনি জানতেন না এতদিন? আশ্চর্য। তা হোক, তবুও টিকিট কিনে নিলে দীপঙ্কর, সন্তোষ কাকা আর তার মেয়ের টিকিট। অনেক টাকা লাগলো। চিঠি লিখে দিয়েছিল কাশিতে, কোনো অসুবিধেই হবে না মার। গাঙ্গুলিবাবুদের পান্ডা স্টেশনে এসে নিয়ে যাবে। মার হাতেও টাকা দিয়ে দিলে, বললে, সঙ্গে টাকা থাকা ভালো মা, কখন কি দরকার হয় তুমি নিজের কাছে রেখে দিও টাকাগুলো। জীবনে কখনোই এমন গাড়িতে মা ওঠেনি। ও মা, এই যে সাহেবদের গাড়ি দীপু। সন্তোষ কাকা আর তার মেয়েও গাড়িতে ঢুকে চারিদিকে চাইতে লাগলো। এই পাশেই কলঘর, সব সময় দরজা বন্ধ করে রেখে দেবেন, বাজে লোককে ঢুকতে দেবেন না। এই কামরাটাই রিজার্ভ করা, এখানে কেউই ঢুকতে পারবে না। আপনারা তিনজনেই এই গাড়িতে থাকবেন। মা বললে, খুব সাবধানে থাকবে বাবা, কাশি যেন সদর দরজা বন্ধ করে রাখে, একটু বলবে তুমি। দীপঙ্কর বললে, গিয়েই চিঠি দেবেন কাকা, নইলে আমি খুব ভাবব। সন্তোষ কাকা বললে,
তুমি ভেবো না বাবা, খিরি আছে আমার, ও চিঠি লিখতে জানে। ওকে আমি ওই জন্যই তো লেখাপড়া শিখিয়েছি। কি রে খিরি, তুই চিঠি লিখতে পারবি না? মনে আছে, ট্রেনটা ছেড়ে দেবার পরেও অনেকক্ষণ দাঁড়িয়েছিল দীপঙ্কর সেখানে। মা চলে গেল, এই কথাটা যেন ভাবতেই পারা যায় না। ছোটবেলা থেকে এতদিন একসঙ্গে কেটেছে, এতদিন এক বাড়িতে কাটিয়েছে। মা ছাড়া দীপঙ্কর নিজেকে যেন কল্পনাই করতে পারে না। বাড়িতে গিয়ে আজই প্রথম দেখবে মা নেই। আজই প্রথম মার বিছানাটা রাত্রে খালি পড়ে থাকবে। আজই প্রথম দীপঙ্করের সমস্ত জীবনটা এমন করে ফাঁকা হয়ে গেল। প্রত্যেকদিন বাড়ি ফিরে গিয়ে প্রথমে মাকে দেখে তবে অন্য কাজ করেছে দীপঙ্কর। যেখানে গেছে বাড়ি ফেরবার কথা মনে হলে প্রথমে মাকে মনে পড়েছে। আজ রাত্রে হয়তো ঘুমিয়ে আসবে না, হয়তো মাও ঘুমোতে পারবে না সেইখানে গিয়ে। সেই ঈশ্বর গাঙ্গুলি লেনের বাড়িতেও যেমন, এই স্টেশন রোডের বাড়িতেও তেমনি। খুব ভোরেই ঘুম থেকে উঠিয়ে দিত। ছোটবেলায় কালীঘাটের মন্দিরে গিয়ে ফুল দিয়ে আসতো দীপঙ্কর। এখানেও দীপঙ্করকে উঠিয়ে দিয়ে তবে সংসারের কাজে হাত দিত মা। প্ল্যাটফর্ম থেকে হাঁটতে হাঁটতে বাইরে আসবার সময় মনে হলো, ট্রেনটা ঠিক পৌঁছবে তো? যদি কোনো লোক গাড়ির দরজা ঠেলে আর মা যদি ভুল করে দরজা খুলে দেয়, যদি টাকাগুলো কেড়ে নেয়? ভালো করে বলে দেয়া হলো না। আর তাছাড়া আরও বেশি টাকা মার হাতে দিলে ভালো হতো। মা হয়তো ইচ্ছে মতো খরচই করতে পারবে না। তা মার আর কী বা দরকার? কী বা কিনবে? হয়তো কিনবে হাতা, বেড়ি, চাকি, বেলুন, এমনি সব সংসারের খুঁটিনাটি কিছু। নিজের জন্য তো মার কেনবার কিছুই নেই, কিনবেও না। হয়তো 1 পয়সার একটা তেলের পলা কিংবা পেটা লোহার কড়া একটা, আর বড় জোর একটা কাঁসি, এইরকমই টুকিটাকি কিছু কিনবে। প্ল্যাটফর্মের বাইরে অনেক ভিড়। দীপঙ্কর দাঁড়িয়েছিল চুপ করে। গাড়ি হবে হুজুর, ফিটন গাড়ি। রিক্সা চাই হুজুর? ট্যাক্সি হবে স্যার? 2-3 জন দালাল ঝেঁকে ধরল তাকে। দীপঙ্কর চেয়ে দেখলে তাদের দিকে। ঝাঁ ঝাঁ করছে রোদ। তখনও যেন দীপঙ্করের কানে বেনারস এক্সপ্রেসের হুইসেলের শব্দটা আসছে। ট্রেনটা চলেছে, আর চাকার এক টানা শব্দ হচ্ছে ঘটাঘট। মা হয়তো শুয়ে পড়েছে বার্থের ওপর। আজই প্রথম বিশ্রাম মার জীবনে। আজ দীপু নেই, রান্নাও নেই, কিছুই কাজ নেই মার। সন্তোষ কাকা তার মেয়ের জন্য লুচি, পরোটা, আলু চচ্চড়ি করে পোড়লা বেঁধে সঙ্গে নিয়েছে। আর তোমার খাবার? তুমি রাত্রিরে কি খাবে মা? আমি আর কি খাবো? রেলে চড়ে আমি কিছুই খাবো না বাবা। আমার খেতে প্রবৃত্তি হবে না। তা হোক, ডাব খেতে তো আর আপত্তি নেই। গাড়ি তো গিয়ে পৌঁছবে সেই কাল ভোরবেলা। রাত্রিরে কিছু মুখে না দিলে কি চলে? দীপঙ্কর 4টে ডাব, 4টে কমলা লেবু কিনে দিয়েছিল সঙ্গে। ডাবের মুখটাও কাটিয়ে এনেছিল। সন্তোষ কাকা গায়ের লোক, ডাবের মুখটা খুলে দেবে ক্ষণ। গাড়িতে আবার বাসি কাপড় ছোঁয়াছুঁয়ির ব্যাপার যেন করো না। কত করে বুঝিয়ে বলে দিয়েছিল দীপঙ্কর। গাঙ্গুলিবাবু বলেছিল, আমাদের চেনাশোনা পাণ্ডা, আমারই শ্বশুর মশায় বরাবর ওদের কাছে গিয়ে ওঠেন। আমি চিঠি লিখে দিয়েছি, আপনার কোনো ভাবনা নেই। আর আসবার সময় রিজার্ভেশনের কথাগুলো লিখে দিয়েছেন তো? তার দিনই? কি বলেন আপনি? বলে দিয়েছি আমাদের সেন সাহেবের মা যাচ্ছেন, কোনো অসুবিধা যেন না হয়। তারপর একটু থেমে গাঙ্গুলিবাবু বললে, আমিও একবার বেড়াতে যাব সেনবাবু। অনেক দিন ধরেই আমার স্ত্রী বড় পীড়াপিড়ি করছে। কোথায় যাবেন? এই কাশী হোক, পুরী হোক, মধুপুর, গিরিডি হোক, যেতেই হবে, আর ছাড়ছে না। পাগল মানুষ তো, আবার কবে মাথা বিগড়ে যায় বলা যায় না তো। তা গাঙ্গুলিবাবুই সমস্ত ব্যবস্থা করে দিয়েছিল। তারই পাণ্ডা, তাকেই আগের থেকে চিঠি লিখে সব ব্যবস্থা হয়েছিল। মার এত দিনের স্বাদ,
মুখে বলতো বটে যে দীপুই তার কাশী গয়া, দীপুই তার তীর্থধর্ম, কিন্তু মনে মনে তো তীর্থ করতে ইচ্ছে হতো মার। তাই ইদানিং মেজাজ যেন আরও খিটখিটে হয়ে গিয়েছিল। কাশীকে দিন রাত বকতো মা। ভালোই হয়েছে, একটু ঘুরে এলে হয়তো মা আবার সুস্থ হয়ে উঠবে। কতদিন আর দীপঙ্করের জন্য সংসার আটকে থাকবে স্বার্থপরের মতো? কাল ভোরবেলা রাত থাকতে থাকতে মুঘলসরাইতে গাড়ি পৌঁছবে। এতক্ষণে বোধহয় বর্ধমান পেরিয়ে গেছে। মা হয়তো একটু ঘুমোচ্ছে এখন, গরমে হয়তো একটু তন্দ্রা এসেছে। ইলেকট্রিক পাখাটা মার দিকে টেনে দিয়ে এসেছিল দীপঙ্কর। মার দিকে জানালার কাঁচটা বন্ধ করে দিয়েছিল। ধুলো আসবে ভেতরে, যদি রোদ আসে তো খড়খড়িটাও যেন বন্ধ করে দেয়। সন্তোষ কাকাকে সমস্ত বলে দিয়ে এসেছিল, কেমন করে জানলা খুলতে হয়, বন্ধ করতে হয়, সব দেখিয়ে দিয়ে এসেছিল। সন্তোষ কাকা বলেছিল, ও খিরি, ভালো করে দেখে নে মা, কেমন করে জানলা খুলতে হয়, বন্ধ করতে হয়, সব শিখে নে। দীপঙ্কর বলেছিল, আর ভেতরের দিকের এই ছিটকেনিটা বন্ধ করে রাখবেন, তাহলে আর কেউ ঢুকতে পারবে না। ওই খিরিকেই দেখিয়ে দাও বাবা, খিরি সব বুঝতে পারে। খিরির খুব বুদ্ধি, একবার বললেই সব বুঝতে পারে। কিরে খিরি, বুঝতে পারবি তো? খিরি কিছু কথাই বলেনি, লজ্জায় জোড়োসোড়ো হয়ে সব লক্ষ্য করছিল। সন্তোষ কাকা তাকে আরও লজ্জায় ফেললে, বললে, তুমি যা ভাবছো বাবা ও তা নয়, খুব চালাক চতুর মেয়ে আমার। এই দেখো না, তোমার কাকিমা মারা যাবার পর থেকে ওই মেয়ে তো আমার সংসারটা চালিয়ে আসছে। আর তারপর মার দিকে ফিরে বললে, কি গো বৌদি, তুমি তো দেখলে এই কদিন খিরিকে, ঠিক বলিনি? মা কিছুই বললে না। সন্তোষ কাকা তবুও ছাড়বার পাত্র নয়, বলে, তা তুমি তো সেদিন মাংস খেলে, কীরকম রান্না হয়েছিল বলো তো? ভালো না? কার রান্না ধরতে পেরেছিলে? এই বলে সন্তোষ কাকা হো হো করে হাসতে লাগলো। খিরিকে বললে, দেখলি তো খিরি, দীপু ধরতেই পারেনি। আর ওই দিকে তখন হুইসেল দিয়েছে। মা বললে, গাড়ি ছাড়বে বাবা, তুমি নেমে যাও। দীপঙ্কর তারপর নেমে এসেছিল, আর গাড়িটা আস্তে আস্তে ছেড়ে দিলে। প্রথমে আস্তে, তারপর বেগ বাড়ল, আর দীপঙ্করও এগিয়ে চলতে লাগলো সঙ্গে সঙ্গে। মা নেই, মা চলে গেল। মাকে যেন কেউ ছিনিয়ে নিয়ে গেল দীপঙ্করের কাছ থেকে। দীপঙ্করের মনে হতে লাগলো কেউ যেন জোর করে তার মাকে দূরে সরিয়ে নিয়ে গেল তার কাছ থেকে। দীপঙ্কর হাত তুলে নাড়তে লাগলো। তারপর ট্রেনটা প্ল্যাটফর্ম ছাড়িয়ে, ডিস্ট্যান্স সিগন্যাল ছাড়িয়ে এঁকে বেঁকে অদৃশ্য হয়ে গেল এক নিমেষে। তাহলে কেমন লাগলো বলুন? আজকের মতো এখানেই শেষ করি। খুব তাড়াতাড়ি আসছি আগামী পর্ব নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। নমস্কার।